হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো নতুন আর একটা এপিসোড। আজকের এপিসোডে সবাইকে আবারও ওয়েলকাম করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায়। তো চলুন শুরু করি আজকের এপিসোডটা। আজকের এপিসোডে দেশ বিদেশের অনেক খণ্ড খণ্ড টুকরো টুকরো কিছু ভিডিও থাকবে। সকালের নাস্তা থেকে শুরু করে অনেক খণ্ড থাকবে। তো আজকে এন্ডোস্কোপি নিয়ে কিছু কথা বলবো, যেগুলা অনেক গুরুত্বপূর্ণ আর যেটা আমি ফেস করেছি, এজন্যই একটু জানিয়ে রাখবো আপনাদেরকে। আর অনেকের কাজে লেগে যেতে পারে, সেজন্যই কিন্তু দেশ বিদেশের কিছু ভিডিও ক্লিপ নেওয়া। এন্ডোস্কোপি এমন একটা টেস্ট যেটা জন্য প্রযোজ্য না, কিছু কিছু মানুষের জন্য প্রযোজ্য। যাদের হচ্ছে গলায় পেটে সমস্যা থাকে তাদের জন্য এই পরীক্ষাটা করা হয়। তবে ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বলে দেব। বাংলাদেশে এন্ডোস্কোপি করানো কিন্তু খুবই ব্যয়বহুল একটা পরীক্ষা। তবে অসুস্থ থাকলে অবশ্যই পরীক্ষাটা করানো উচিত। তবে খুব বেশি অসুস্থ না থাকলে এই এন্ডোস্কোপি পরীক্ষাটা না করানোই ভালো। এন্ডোস্কোপি করতে যে কষ্ট হয় না সেটা বলবো না। গলায় প্রচণ্ড ব্যথা থাকে, তারপর হচ্ছে বুকে ব্যথা করে, অনেক লম্বা সময় না খেয়ে থাকতে হয়। এন্ডোস্কোপি করানোর আগে ও পরে অনেক লম্বা সময় না খেয়ে থাকতে হয়, সেটাই। আর হচ্ছে মুখ দিয়ে পাইপটা যখন ঢুকানো হয় তখনও কিন্তু অনেক কষ্ট হয়, অনেক বমি বমি ভাব করে। কারো বমি আসে কারো বমি আসে না, তবে অনেক বমি বমি ভাব করে। তবে এই বিষয়টা নিজে থেকে একটু কন্ট্রোল করা উচিত। যখন পরীক্ষাটা করা হয় তখন নিজে থেকে এই বিষয়টা একটু কন্ট্রোল করে রাখা ভালো, কারণ ভেতর দিয়ে যে পাইপটা ঢুকে সেটা কিন্তু একটু নড়াচড়া করলে অনেকটা ভেতরে ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য নিজে থেকেই একটু কন্ট্রোল থাকা উচিত। বেশি নড়াচড়া করা উচিত না, আমি বারবারই বলছি, খুব বেশি নড়াচড়া করা উচিত না। তো এন্ডোস্কোপি করতে ডাক্তাররা জিজ্ঞেস করবে আপনাকে যে আপনি ঘুমের ঔষধ নেবেন নাকি স্প্রে নেবেন। আমি সাজেস্ট করব স্প্রে নেওয়ার জন্য, কারণ ঘুমের ঔষধটা না নেওয়াই ভালো। ওইটা খুবই অল্প সময়ের একটা পরীক্ষা, 5 থেকে 3 মিনিট এর ভেতরেই শেষ হয়ে যায়। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার, তাহলে 7 মিনিট 10 মিনিট এইরকম লাগতে পারে। তবে ওইটা মুখের ভেতরে একটা পাইপের মতো ঢুকানো হয়। ওটার পাইপের ঠিক মুখটাতেই কিন্তু ক্যামেরা থাকে। ক্যামেরা থাকার কারণে কিন্তু ভেতরের রোগগুলা নির্ধারণ করা সহজ হয়ে যায়। তবে আলসার, ক্যান্সার, টিউমার, আপনার যদি কোনো সন্দেহ থাকে এ বিষয়ে, আপনি এই টেস্টটা করাতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমার এইরকম কিছু না, শুধুমাত্র সন্দেহ, অল্প একটু সন্দেহ আছে, তাহলে আপনি এই টেস্টটা করাবেন। আমি বলবো আপনি বুঝে শুনে করাবেন, কারণ এটা মুখের ভেতর দিয়ে একদম খাদ্যনালীর ভেতর দিয়ে একটা পাইপ ঢোকানো হয়। এটাও কিন্তু অনেক রিস্কের একটা ব্যাপার। অনেক সময় ব্লাডও আসে মুখ দিয়ে, অনেক সময় বমি বমির কারণেই কিন্তু ব্লাড আসে, অনেক সময় ভেতরের খাল চলে যেতে পারে, অনেক নিজে থেকেই অনেক ক্ষতি করে ফেলবেন। এজন্যই কিন্তু এই টেস্ট আপনি পারতে না করাটাই ভালো। আমি সাজেস্ট করব আপনি যদি না করান তাহলে ভালো। আর আপনি যদি ভাবেন যে আমার অনেক বড় সমস্যা, আমি চলতে পারছি না, আমি খেতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে, তবে কিন্তু আপনার জন্য এই টেস্টটা অবশ্যই করাতে হবে। তবে আপনার যদি অল্প কোনো সমস্যা থেকে থাকে, কখনোই এন্ডোস্কোপি করাতে যাবেন না। কারণ এন্ডোস্কোপি করানোর সময় যে পাইপটা মুখ দিয়ে ঢুকানো হয়, ওটা ঢুকানোর পরেই কিন্তু আপনার যে হেচকিউটা যেটাকে বলা হয়, বা বমি বমি ভাব, আপনি কিন্তু খুবই বমি বমি ভাব করবে আপনার। আর ওটার কারণে আপনার ভেতরের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো খুবই সাবধানতার সাথে টেস্টটা করাতে হবে। আর ফাটতে করানো ঠিক নয়। আপনি যখন দেখবেন একদম ফাটছেন না, তখন কিন্তু এন্ডোস্কোপিটা করাবেন।
আমাকে বলেছিল আমি স্প্রে নিয়েছিলাম, তো আমি কোনো ঘুমের ঔষধ নেইনি। আমি খুব তাড়াতাড়ি কিন্তু আমার পরীক্ষাটা শেষ হয়ে গেছে। তো ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল, প্রথমবার ট্রাই করেছিল যে আমি পারবো কি না। তো আমি প্রথমবার মুখ দিয়ে পাইপটা ঢুকানোর পর আমি পারছিলাম না, কারণ আমার খুবই বমি আসছিল। যদিও আমি লং টাইম না খেয়েছিলাম, তারপরও কিন্তু আমার খুবই বমি আসছিল। তখন ডাক্তার আমার মুখ থেকে পাইপটা খুব তাড়াতাড়ি বের করে ফেলেছিল। তারপর ওরা কিছুক্ষণ সময় দেয় আমাকে, সময় দিয়ে তারপর বলে আপনি চিন্তা করে বলেন আপনি করবেন কি করবেন না। যদি ট্রাই করেন তাহলে আমরা করব, না হলে বাদ দিয়ে দেব। এখন বোঝেন এটা কতটা রিস্ক। ডাক্তাররাও কিন্তু রিস্ক নিতে চায় না। তো ডাক্তারের কথা অনুযায়ী আমি ভাবলাম যে না, আমি আবার ট্রাই করি, দেখি কি করা যায়। তারপর আমি আবার রিস্ক নেই। রিস্ক নেওয়ার পর দেখা যায় যে আমি আলহামদুলিল্লাহ আমার পরীক্ষাটা সাকসেস হয়েছে। ডাক্তার মুখ দিয়ে পাইপটা একদম খাদ্যনালীর ভেতরে ঢুকিয়ে তারপর খুব তাড়াতাড়ি বের করে ফেলেছেন। খুব একটা সময় লাগেনি, আমি বলবো মনে হয় আমার 1 মিনিটও লাগে নাই, শেষ হয়ে গেছে। তবে ভয় যে ভেতরে ঢুকে গেছে, ওই ভয়ের কারণে আর ওই যে বমি বমি যেটা আসে ওইটার কারণেই কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তবে এই পরীক্ষাটা করার পর অনেক লম্বা সময় না খেয়ে থাকতে হয়, সেটা হচ্ছে আরেক কষ্ট। তারপর ওই টেস্ট করার পর, এন্ডোস্কোপি করার পর আপনার গলার ভেতরে ভীষণ ব্যথা হবে, আপনি লম্বা সময় না খেয়ে থাকতে হবে। তারপর কেউ কেউ আছে যারা খুব বেশি বমি বমি করবে, তাদের হচ্ছে একটু ব্লিডিং হতে পারে, ব্লাড আসতে পারে মুখ দিয়ে। আসলে অনেক কষ্ট। এজন্যই কিন্তু বলি এই পরীক্ষাটা না করানোই ভালো। যারা একদম পারছেন না তারা না করলেই নয়, তারা অবশ্যই করাবেন পরীক্ষাটা। এখানে আরেকটা কথা বলে রাখি, গলায় যে স্প্রে দেয়া হয় তখন কিন্তু কিছুক্ষণের জন্য গলাটা হচ্ছে অকেজো হয়ে যায়। গলায় আর হচ্ছে কোনো কিছু ঢুকালে তখন আর বোঝাই যায় না গলা দিয়ে কি যাচ্ছে। তবে শ্বাসটা ফেলতে কিন্তু খুবই কষ্ট হয়, সেটা মাথায় রাখতে হবে। তবে আরেকটা বিষয় হচ্ছে এই পরীক্ষাটা দেশে বিদেশে কিন্তু সেম পদ্ধতিতে করা হয়, যার কারণে আগেই দেশের কথা আমি বলে নিয়েছি। তো খুবই সাবধানতার সাথে যারা যারা এই পরীক্ষাটা করতে চান করবেন, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আর হচ্ছে ঘুমের ওষুধটা নিলে কি হয়, অনেকক্ষণ ওখানে ঘুমিয়ে থাকতে হয়। আর ডাক্তাররা অনেক সময় নিয়ে পরীক্ষাটা করতে পারেন ঘুমের ঔষধ নেওয়ার কারণে। এন্ডোস্কোপি করানোর আগেই কিন্তু অনেক লম্বা সময় না খেয়ে থাকতে হয়, সেটা হচ্ছে 4 থেকে 6 ঘন্টা বলা হয় না খেয়ে থাকার জন্য। না খেয়ে থাকলে অনেকটা সুবিধা, কারণ বমিটা খুব তাড়াতাড়ি আসে না। পাইপটা মুখের ভেতরে ঢোকানোর পর খুব তাড়াতাড়ি বমিটা আসে না, বমির ভাব হতে পারে কিন্তু বমিটা হবে না। এর জন্যই বলা হয় যে 4 থেকে 6 ঘন্টা না খেয়ে থাকার জন্য, এটা অনেক ভালো। তারপরে এন্ডোস্কোপি করানোর পরেও কিন্তু আপনাকে আরও 1 থেকে 1.5 ঘন্টা না খেয়ে থাকতে হবে। তবে আপনাকে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তারপর অনেক লম্বা সময় না খেয়ে থাকার পর আপনাকে কিন্তু খুবই সফট লিকুইড জাতীয় খাবার খেতে হবে। যখন আপনার 1 থেকে 1.5 ঘন্টা চলে গেল তখন আপনি অল্প খিচুড়ি খেতে পারেন, পানি খেতে পারেন, একটু চা খেতে পারেন। এইরকম অল্প অল্প খাবার খেয়ে আপনি যখন দেখবেন একটু বেশি পেইন করছে গলায়, তখন আপনি কিন্তু একটু প্যারাসিটামল নিতে পারেন। যখন প্যারাসিটামল নেবেন তখন দেখবেন ব্যথাটা আস্তে আস্তে কমে গেছে। সেটা কিন্তু আপনি নিজে থেকেই করতে পারেন, কোনো প্রবলেম হবে না। কারণ গলার ব্যথাটা সহ্য করার চেয়ে খুব তাড়াতাড়ি কিন্তু প্যারাসিটামলটা নেওয়াই ভালো। কারণ গলার ব্যথাটা সহ্য করার মতো না। এত বড় একটা পাইপ ভেতর দিয়ে গেল, গলার ভেতর দিয়ে আর ব্যথা করবে না, সেটা তো হবে না। তো এই জন্যই কিন্তু একটু লম্বা সময় 4 থেকে 5 ঘন্টা পর যদি আপনি একটা প্যারাসিটামল নিয়ে নেন সেটাই ভালো। তবে খুব হেভি খাবার খাওয়া যাবে না, সেটাই বলে দেয় ডাক্তাররা। তো আস্তে আস্তে হচ্ছে ভারী খাবার খেতে বলেন ডাক্তাররা।
আর সেটাই তো সব কিছুই যদি পরামর্শ অনুযায়ী করা হয়ে থাকে সেখানে দেখা যায় খুব বেশি একটা প্রবলেম হয় না। তবে আপনার যদি ব্লিডিং হয়ে থাকে খুব বেশি, পরের দিনও যদি ব্লিডিং হয়, আপনার গলা দিয়ে মুখ দিয়ে রক্ত আসছে, তখন কিন্তু আপনাকে আবারও ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আপনার জিপি থাকলে জিপিতে যোগাযোগ করতে হবে। আর দেশের পদ্ধতি হচ্ছে আপনি আবারও ডাক্তারের সাথে গিয়ে যোগাযোগ করবেন যে আপনি কি করবেন না করবেন। তখন ডাক্তারই কিন্তু আপনাকে একটা পরামর্শ দেবেন আপনি কি করবেন না করবেন। তবে সব কিছুর পরে আলহামদুলিল্লাহ আমার রিপোর্টটা কিন্তু ভালো আসছে, কোনো সমস্যা নেই, কোনো কিছুই ধরা পড়েনি। তবে খুবই ভালো রিপোর্টটা আসছে। আজকের এপিসোডটা এই পর্যন্তই, আপনাদের কাজে লাগতে পারে। আর সকলের সুবিধার জন্য সব কিছুই বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়ে আসবো নতুন কোনো এপিসোড। আল্লাহ হাফিজ।